আজকের গল্প তারাপদ রায়ের প্রেসার কুকার। আমি প্রথম প্রেসার কুকার দেখি 1958 সালের এক শীতের সন্ধ্যায় বনগা লোকালে। লোকাল ট্রেনে তখন ভিড় ছিল না, বিশেষ করে সেই শীতের সন্ধ্যাবেলায় কামরায় লোকজন খুব কমই ছিল। ভদ্রলোক আমার মুখোমুখি বসেছিলেন, তার সঙ্গে ছিল দড়ি দিয়ে বাঁধা পিচবোর্ডের বাক্স। ট্রেন ছাড়তে তিনি দড়ির বাঁধন খুলে ঢাকনা দেওয়া কালো হাতলওয়ালা পাত্রটি বার করলেন। তারপর বেঞ্চির এক প্রান্তে সেটা রেখে কিছু দূরের থেকে অভিভূতর মতো সেটার দিকে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ স্তব্ধ ও অভিভূত থাকার পরে আমার কৌতূহলী দৃষ্টি তার নজরে এলো। তিনি কিঞ্চিৎ গর্বের সঙ্গে বললেন, প্রেসার কুকার, 60 টাকা দাম নিল। তখন 60 টাকার অনেক টাকা, আতমন সর্ষের তেলের সমান দাম। সামান্য একটা ঢাকনি দেওয়া পাত্রের এত দাম! আমি বিস্মিত হয়ে জিনিসটার দিকে তাকিয়ে রইলাম। প্রেসার কুকার কথাটা এর আগে আমি কয়েকবার এদিকে ওদিকে শুনেছি, খবরের কাগজে দু একটা বিজ্ঞাপনও দেখেছি, কিন্তু এই দ্রব্যটি যে প্রেসার কুকার এবং এটা যে এত দামি তা আমার ধারণা ছিল না। ভদ্রলোক মুগ্ধ হয়ে সদ্য কৃত ঝকঝকে জিনিসটির অনিমেষ নয়নে দেখছিলেন। হঠাৎ লাফিয়ে উঠে বললেন, বল, এর মাথায় বলটা কি হলো? তার হাতে সচিত্র প্রেসার কুকার ব্যবহার প্রণালী নামে লোভনীয় সমস্ত রঙিন খাবারের ছবি দেওয়া একটি ইংরেজি পুস্তিকা ছিল। তাতে পাত্রটির মাথায় একটি গোল মতো ছোট টুপির নকশা রয়েছে, নিচে লেখা সেফটি ভাল্ব। তিনি সেইটির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করে বেঞ্চির ওপরে, বেঞ্চির নিচে, বেঞ্চির পিছনে পাগলের মতো খুঁজতে লাগলেন। তার হাতের বইটির সঙ্গে মিলিয়ে দেখলাম সত্যি বলটি ওই পাত্রটিতে নেই। ছবির সঙ্গে মিলিয়ে প্রেসার কুকারটিকে কেমন যেন মুকুটহীন সম্রাটের মতো মনে হলো। সে যা হোক, ভদ্রলোক দাঁড়িয়ে নিজের জামা কাপড় ঝেড়ে বলটি খুঁজলেন। আমাকে এবং কামরার আর যে অল্প বিস্তর 2-4 জন যাত্রী ছিল তাদেরও জামা কাপড় ঝেড়ে দেখতে হলো বলটি কোথাও আছে কিনা। না, কোথাও নেই। ভদ্রলোক উত্তেজিত হয়ে বললেন, তাহলে 3 নম্বর প্ল্যাটফর্মে একবার খুলেছিলাম, সেখানেই পড়ে গেছে। ভদ্রলোক গোবরডাঙ্গার যাত্রী, 10 স্টেশন আগে মধ্যমগ্রামে নেমে পড়লেন উল্টো ট্রেনে হারানো মুকুটটি উদ্ধার করতে যাওয়ার জন্য। এর অল্প কিছুদিন পরেই বরানগরে এক বাড়িতে আমি নিমন্ত্রণ পাই। আমার এক প্রায় বিখ্যাত লেখক বন্ধু তখন সদ্য বিয়ে হয়েছে। তার স্ত্রীর বিয়েতে একটি প্রেসার কুকার পেয়েছিলেন। সেই বাড়িতেই দুপুরের খাওয়ার নিমন্ত্রণ। আমি অবশ্য প্রেসার কুকারটি সেদিন সচক্ষে দেখতে পাইনি, তবে সেদিন খেতে বসে জেনেছিলাম নুন এবং আলু ভাজা ছাড়া ভাত, ডাল, তরকারি, মাংস, সেদিনের সমস্ত খাদ্যদ্রব্যই প্রেসার কুকারে নির্মিত। আমাদের সেই ভোজনের আসরে বিলেত ফেরত এক কুসংস্কারাচ্ছন্ন বন্ধু ছিলেন। তিনি বললেন, প্রেসার কুকারে রান্না খাবার খেলে গেঁটে বাত হয় আর চোখের অসুখ হয়। এই বক্তব্য যে সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং প্রেসার কুকারের রান্না খাবার প্রকৃতই খাদ্যগুণে সমৃদ্ধ, সেই বিষয়ে আমাদের বন্ধুপত্নী, তিনি আবার শিক্ষিকা, যথেষ্ট লড়াই করলেন, কিন্তু যুক্তি তর্ক কিছুই খাটল না। আমাদের বন্ধুপত্নীকে ম্লান করে দিয়ে সেই বিলিতি বন্ধুটি শুধু দই ভাত খেলেন। এরপরে ক্রমে ক্রমে আমি নানা জায়গায় প্রেসার কুকারের কথা শুনতে পাই এবং কোথাও কোথাও হয়তো প্রেসার কুকারে রান্না খাবারও খাই। কিন্তু সজীব কর্মরত অবস্থায় প্রথম প্রেসার কুকার দেখি অনেক দিন পর 1962 সালের শেষাশেষি আমাদের পুরনো কালীঘাট বাড়ির একতলায়। আমাদের ভাড়াটে ভদ্রলোক প্রেসার কুকারটি কিনেছিলেন।
তখন আমার সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। তার ঘরের সামনের বারান্দা দিয়ে আমার বাড়ি থেকে বাইরে যাতায়াত করতে হতো। সেই বারান্দায় একটা কয়লার তোলা উনুনে প্রেসার কুকারটি বসিয়ে কি রান্না করছিলেন তার স্ত্রী। সেই মহিলা তখন সেখানে ছিলেন না। কুকারটি উনুনে বসিয়ে ভেতরের ঘরে কি করছিলেন, কিন্তু আমি যেই কুকারটির সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, সহসা যন্ত্রটি তীক্ষ্ণ স্বরে হুস করে উঠল। আমি চমকে উঠে পিছিয়ে এলাম। তারপর কিছুক্ষণ চুপচাপ। আবার আমি যেই এগিয়েছি, আবার হুস, এবার আরো জোরে। আমি ভীত হয়ে দোতলায় ফিরে গেলাম এবং বহুক্ষণ পর উঁকি দিয়ে দেখে নিশ্চিত হয়ে যে প্রেসার কুকারটি উনুন থেকে নামানো হয়েছে, তারপর আমি অকুস্থল দিয়ে বেরোই। অবশ্য এই প্রথম নয়, এই ঘটনার পর থেকে আমি লক্ষ্য করেছি সব রকম প্রেসার কুকারের আমার প্রতি কিরকম একটা অস্বাভাবিক রাগ আছে। পরবর্তীকালে অন্যত্র এবং আমাদের নিজেদের বাড়ির রান্নাঘরেও আমি দেখেছি কোনো প্রেসার কুকারই আমাকে সহ্য করতে পারে না। স্ত্রী রান্না করছেন, হয়তো কোনো দরকারি প্রয়োজনে তার সঙ্গে কথা বলতে গেছি, সঙ্গে সঙ্গে প্রেসার কুকার ফোঁস করে উঠেছে। একবার একটা ছোট পিকনিকে প্রেসার কুকারে মাংস রান্না হচ্ছে। কাছে একটা মাদুরে বসে আছি, সামনে থালায় কয়েকটা মাছ ভাজা। কাছাকাছি সেই মুহূর্তে কেউ নেই। যেই হাত বাড়িয়েছি একটা মাছ ভাজা খেয়ে দেখব বলে, সঙ্গে সঙ্গে প্রেসার কুকারটি হুস করে উঠল। একটু থমকে গিয়ে আবার যে হাত বাড়িয়েছি, আবার হুস। এসব সত্ত্বেও আমাদের গরিবের সংসারে নিজের উপার্জনে প্রথম যে সম্পত্তিটি আমি ক্রয় করি, সেটি ওই প্রেসার কুকার। সেই প্রথম প্রেসার কুকারটি এখন আর নেই, কিন্তু তার বহু স্মৃতি রয়ে গেছে। আমাদের পুরনো বাড়ির রান্নাঘরের ভেতরের দিকের ছাদে একটা নিখুঁত গোল ফিকে হলুদ রঙের বৃত্ত আছে। হঠাৎ দেখলে মনে হতে পারে সূক্ষ্ম মোজায়েকের কাজ, কিন্তু আসলে ওটা হলো আমাদের একদিনের দুপুরের ডাল। কোনো অজ্ঞাত কারণে প্রেসার কুকারের ঢাকনিটি তীব্র চিৎকার করে ঊর্ধ্বগামী হয়। তখন সমস্ত ডাল ভেতরের থেকে ফোয়ারার মতো উপচিয়ে উঠে ছাদে ওই বৃত্তের রচনা করে। প্রেসার কুকারের ঢাকনিটির যাত্রা ছাদে ব্যাহত হয়ে জানলা দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং গ্রহান্তরে ইউএফওর মতো চরকি দিয়ে ওপাশের ফুটপাতের একটি তন্দ্রাচ্ছন্ন মোষকে মাথায় আঘাত করে কয়েক ঘন্টার জন্য অজ্ঞান করে দেয়। কিন্তু আমাদের প্রেসার কুকারের সবচেয়ে বড় ব্যাপারটি ঘটেছিল কেনার পরে পরেই। কুকারে রাতের মাংস রান্না হয়েছে, সুঘ্রাণে সমস্ত বাড়ি ভরে গেছে। আমরা সবাই খেতে বসেছি, শুধু ভাত আর মাংস খাওয়া হবে। পাতে ভাত দিয়ে আমার স্ত্রী মাংস দিতে যাবেন, কিন্তু কিছুতেই প্রেসার কুকার আর খুলতে পারেন না। আমি বিজন দুজনে তাকে সাহায্য করতে গেলাম, কিন্তু কি করে যে প্রেসার কুকারের ঢাকনার প্যাঁচ খোলা, এমনভাবে আটকে গেছে কিছুতেই বোঝা যাচ্ছে না। গলির মোড়ে পাড়া সম্পর্কে সর্বাণী পিসিমা থাকেন, তাকে গিয়ে আমার স্ত্রী ডেকে আনলেন। আমাদের এলাকায় সর্বাণী পিসিমা সর্বপ্রথম প্রেসার কুকার ব্যবহার আরম্ভ করেছিলেন, সুতরাং তার কারিগরি কুশলতার ওপর আমাদের আস্থা। কিন্তু প্রায় আধ ঘন্টা ধস্তাধস্তির পর তিনিও ব্যর্থ হলেন। তবে বললেন যে তার এক মামাতো ভাই থাকেন নাকতলায়, তিনি প্রেসার কুকার খোলায় এক্সপার্ট। তখন রাত 10টা বাজে। বিজন সঙ্গে সঙ্গে ট্যাক্সি করে নাকতলায় চলে গেল। 11টা নাগাদ তাকে নিয়ে এসে পৌঁছল। ভদ্রলোক শুয়ে পড়েছিলেন, কিন্তু এত বড় গুরুতর আহ্বান উপেক্ষা করতে পারলেন না। তিনি রান্নাঘরে ঢুকে প্রেসার কুকারটার চারপাশ ঘুরতে লাগলেন। তারপর একটি নির্দিষ্ট বিন্দুতে চক্ষু নিবন্ধ করে কুকারটা কোলে তুলে নিলেন। আমাকে বললেন হ্যান্ডেলটা ধরে ক্লকওয়াইজ ঘোরাতে, এবং তিনি নিজে পাত্রটিকে ধরে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে লাগলেন। কিন্তু
নট নরণচরণ নট ফট। তিনি ক্রমশ চাপ বৃদ্ধি করতে লাগলেন। আমিও তালে তালে জোর বাড়ালাম। এইরকম এক ঘনীভূত মুহূর্তে আমার হাত থেকে প্রেসার কুকারের হাতলটা ছিটকে বেরিয়ে গিয়ে তার থুতনিতে লাগলো। তিনি অতর্কিতে আহত হয়ে কুকারটা ফেলে দিলেন। সেটা পড়ল তারই পায়ের ওপর। এর পরের অংশ আর না বলাই ভালো। সেদিন রাতে আমরা নুন তেল দিয়ে ভাত খেয়েছিলাম, এবং সেও রাত 1:30টায়।